হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা প্রপার ইকুয়েশন পেয়েছিলাম, যেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, যার সাহায্যে আমরা কোনো গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বা যে কোনো গ্যাসের ক্ষেত্রে আদর্শ আচরণ আমরা ওই সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারছিলাম। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই প্রকার কোনো প্রপার ইকুয়েশন ছিল না। আমরা এর আগের ভিডিওতে যে সমীকরণ দেখিয়েছি বাস্তব গ্যাসের জন্য, সেই সমীকরণ একটা অসাম্য অবস্থায় ছিল, যেখানে পিভি ইকুয়ালস টু পিভি নট ইকুয়ালস টু এনআরটি লেখা হচ্ছিল। এখন এই সমীকরণের সাহায্যে আমরা বাস্তব গ্যাসের বিভিন্ন শর্তে বিভিন্ন প্রকার যে আচরণ হবে সেইটা ব্যাখ্যা করতে পারছিলাম না। তাহলে আদর্শ আচরণের ন্যায় বা আদর্শ গ্যাসের ন্যায় বাস্তব গ্যাসের জন্যেও একটা প্রপার সমীকরণ থাকা দরকার। তো আজকের আমার ভিডিও সেই বিষয়টা নিয়ে। ভ্যান ডার ওয়াল নামের একজন সায়েন্টিস্ট বাস্তব গ্যাসের আচরণ প্রকাশ করবার জন্য একটি প্রপার ইকুয়েশন তৈরি করেছিলেন। উনার কাজের সম্মানার্থে বাস্তব গ্যাসের যে সমীকরণ উনি তৈরি করেছিলেন তাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস রিয়েল গ্যাস ইকুয়েশন। তোমরা হয়তো অনেকেই শুনেছ। তো তার জন্য উনি কিছু কাজ করেছিলেন আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে। তো বাস্তব গ্যাসের যে সমীকরণ তৈরি করা হয়েছিল, চলো দেখা যাক যে উনি কি কি বিষয়ের ওপর পয়েন্ট আউট করে বা কি কি বিষয়কে অ্যানালাইজ করে বাস্তব গ্যাসের জন্য একটা প্রপার সমীকরণ দাঁড় করিয়েছিলেন। তো শুরু করছি। প্রথমে দেখো, আমরা বলেছিলাম যে এটা মনে করো আদর্শ গ্যাসের জন্য লিখছি, যেখানে পিআই হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, ভিআই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, আর এনআরটি, কারণ আদর্শ গ্যাসের সমীকরণ ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা লিখেছিলাম পি আর ভি আর নট ইকুয়ালস টু এনআরটি। তাহলে নিশ্চয়ই এই সমীকরণে এমন কিছু ব্যাপার আছে যে কারণে এই পি আর মানে প্রেশার আর ভলিউমের গুণফলের মানটা এনআরটির সাথে সমান হচ্ছে না। তো তার জন্য ভ্যান ডার ওয়াল অনেক দিন যাবৎ এক্সপেরিমেন্ট করবার পরে কিছু রেজাল্ট পেয়েছিলেন। এখন দেখো, যেহেতু আমাদের হাতে এক্সপেরিমেন্ট করে দেখার মতো তো সেরকম কোনো ব্যবস্থাপনা নেই, তাই ভ্যান ডার ওয়াল কী কাজ করে গেছেন সেই রেজাল্টগুলোকে কিন্তু আমরা এখন পড়ছি। তো উনি যে কাজ করে গেছিলেন সেই কাজে দেখা গেছে যে আদর্শ গ্যাসের চাপের সঙ্গে বাস্তব গ্যাসের চাপের একটা পার্থক্য আছে, আবার আদর্শ গ্যাসের আয়তনের সঙ্গে বাস্তব গ্যাসের আয়তনেরও একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কেন আমরা ব্যাখ্যা করে দেখব। তাহলে এই চাপ এবং আয়তনের পার্থক্য থাকার কারণেই তার মান এনআরটির সাথে সমান হচ্ছে না, তাই তো? এবারে আমরা তাহলে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক হচ্ছে পয়েন্টস, ফার্স্ট হচ্ছে রিয়েল গ্যাস প্রেশার deviates from, মানে বিচ্যুতি দেখাচ্ছে, deviates from ideal behavior, deviates from ideal behavior মানে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী যা চাপ এর মান হওয়ার কথা তার থেকে আলাদা দেখাচ্ছে। নাম্বার বি, রিয়েল গ্যাস ভলিউম deviates from ideal behavior। তাহলে এই রিয়েল গ্যাসের চাপ আর আয়তন তাদের একটা সংশোধন করার প্রয়োজন হলো। সেই সংশোধনটা কিভাবে করা হয়েছে মনে করো। সংশোধনটা এরকম ছিল,
রিয়েল গ্যাসের চাপের সঙ্গে একটা অংশ চাপ আমি বলবো না, একটা যে পরিমাণ ত্রুটি দেখা যাচ্ছিল বা যে পরিমাণ ডেভিয়েশন দেখা যাচ্ছিল, বিচ্যুতি দেখা যাচ্ছিল, সেই পরিমাণ বিচ্যুতিকে বাস্তব গ্যাসের চাপের মানের সঙ্গে যোগ করা হলো। আর রিয়েল গ্যাসের আয়তন যা আছে সেই আয়তন থেকে একটা আয়তনের মান বিয়োগ করা হলো, তবে গিয়েই এর মানটা দেখা যাচ্ছে এনআরটির সাথে সমান হচ্ছে। মানে তখন এই আদর্শ গ্যাসের মানে এই রিয়েল গ্যাসের যে চাপ তার মানটাকে আদর্শ গ্যাসের সাথে সমান করবার জন্য এই রিয়েল গ্যাসের চাপের সঙ্গে একটা চাপের মান যোগ করা হলো, আর আয়তনটাকেও, বাস্তব গ্যাসের আয়তনটাকেও আদর্শ গ্যাসের আয়তনের সাথে সমান করার জন্য একটা অংশ বিয়োগ করা হলো, তবেই গিয়ে সেটা এনআরটির সাথে সমান হলো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এখানে এই অংশটা কেন যোগ করা হলো আর এই আয়তনটা কেন বিয়োগ করা হলো। তো এইটাকে আমরা বলতে পারি, এই দুটো অংশকে, প্রথমটাকে বলা হচ্ছে, দেখো, প্রেশার কারেকশন ফ্যাক্টর। প্রেশার কারেকশন হয়ে গেল, আগে যা প্রেশার ছিল এখন এইটা যোগ করবার পরেই আদর্শ গ্যাসের চাপের মানের সাথে সমান আসছে, তাহলে এটা হচ্ছে প্রেশার কারেকশন ফ্যাক্টর বা চাপ সংশোধন গুণক, আর এইটাকে বলা হবে ভলিউম কারেকশন ফ্যাক্টর। ভলিউম কারেকশন ফ্যাক্টর। আমি তোমাদের প্রথমেই বললাম যে ভ্যান ডার ওয়ালস কী করেছিলেন, আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্য নিয়েই বাস্তব গ্যাসের এরকম একটা সমীকরণ ডেভেলপ করেছিলেন। তাহলে উনি চাইবেন কি, যে আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে, বাস্তব গ্যাসের আর যে ইনইকুয়াল সমীকরণটা আছে তাকে এর সাথে ইকুয়াল করে দেওয়া যেতে পারে কি না। তো তার জন্যই উনি এই রিয়েল গ্যাসের চাপ আর রিয়েল গ্যাসের আয়তনটাকে বাস্তব আদর্শ গ্যাসের চাপ আর আয়তনের সঙ্গে সমান করবার জন্যই এই কাজটা করেছিলেন। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা এটা কি বলতে পারি, দেখো, পি আর প্লাস ডেল্টা পি, এটা এখন হয়ে গেল কি, পি আই হয়ে গেল, আর ভি আর মাইনাস ডেল্টা ভি ইকুয়ালস টু ভি আই হয়ে গেল, তাই তো। তাহলে এইটা হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন, এটা হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন, কারণ এখানে আর কোনো ইনইকুয়ালিটি নেই বা অসাম্যতা নেই, তো এটা হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন। এখন এই ডেল্টা পি, ডেল্টা এই লেটারটা এই ত্রিভুজের মতো দেখতে, এই জিনিসটাকে বলা হয় ডেল্টা। এটা একটা ম্যাথমেটিক্যাল সিম্বল। তোমরা ম্যাথসে অনেক কিছু সাইন শিখছো, যেমন এরকম একটা সাইন আছে যাকে বলা হয় সিগমা, এই রকম সাইন আছে যাকে বলা হয় ইন্টিগ্রেশন, এরকম অনেক কিছু সাইন শিখবে। ঠিক ওই সাইনগুলোর মতোই এই সাইনটাকে বলা হয় ডেল্টা। মনে রেখো, ডেল্টা আমরা তখনই ইউজ করি যদি সামান্য পার্থক্য বা সামান্য পরিবর্তন যদি বোঝাতে হয়। ঠিক আছে, এইখানে তাহলে এই রিয়েল গ্যাস আর আদর্শ গ্যাসের চাপের মধ্যে তো একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটার জন্যই আমরা এখানে ডেল্টা পি ইউজ করলাম। ঠিক একইভাবে ভলিউমের জন্য আমরা এখানে ডেল্টা ভি ইউজ করলাম। এবারে দেখা যাক এই ডেল্টা পি আর ডেল্টা ভি, এই দুটো কারেকশন ফ্যাক্টর কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। প্রথমে আমরা ডেল্টা পি দেখব, ঠিক তার পরপরই আমরা ডেল্টা ভিটা দেখব। দেখার পরে আমরা একটা নতুন সমীকরণ পাবো, অ্যাকচুয়াল, যেটা আমরা ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন বলে জেনেছি। দেখো, এরপর আমি যেটা বলতে যাব তোমরা একটু মাইনুটলি ফলো করো, কারণ একটু নতুন বিষয় আসতে চলেছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু আছে, তো সেইগুলো খুব ধৈর্য সহকারে না শুনলে তোমাদের অসুবিধা হতে পারে। তাহলে ফার্স্ট আমাদের হচ্ছে প্রেশার কারেকশন। ফার্স্ট আমরা করছি প্রেশার কারেকশন।
খেয়াল করো, দুটো কন্টেনার আঁকছি, বদ্ধ পাত্র দুটো আঁকছি, একটাতে আদর্শ গ্যাস রাখা আছে আর একটাতে বাস্তব গ্যাস রাখা আছে। কেন আমি এখানে আদর্শ গ্যাসটা লিখছি বাস্তব গ্যাসের সাথে তুলনা করবার জন্য, তোমরা বুঝতে পারবে। ধরো এগুলো আদর্শ গ্যাসের কণা, ঠিক আছে, আর এগুলো বাস্তব গ্যাসের কণা। এখন দেখো এই আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এটা আমরা আদর্শ আচরণের ক্ষেত্রে অ্যাজাম্পশন ধরেছিলাম বা স্বীকার্য তত্ত্ব হিসাবে ধরেছিলাম কি, যে নো ইন্টারমলিকিউলার ইনফ্লুয়েন্স বলতে প্রভাব, কোনো আন্তরাণবিক প্রভাব কাজ করবে না। কিন্তু এইখানে কি আছে, সিগনিফিক্যান্ট ইন্টারমলিকিউলার ইনফ্লুয়েন্স প্রেজেন্ট, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, এখানে কণাগুলো পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা দেবে, আর পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে, একক ক্ষেত্রফলে চাপ প্রয়োগ করছে, একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করছে, তো F/A, মানে এই ওয়ালটা যদি ধরো, এই ওয়ালটা ধরো একটা ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলে কণাগুলো গিয়ে চাপ প্রয়োগ বল প্রয়োগ করছে, তার ফলে একটা চাপ উৎপন্ন হচ্ছে, যেই চাপটাকে আমরা বলছি আদর্শ গ্যাসের চাপ, রাইট? ফোর্স পার এরিয়া দ্যাট ইজ ইকুয়ালস টু প্রেশার। এবার যেহেতু একটা আদর্শ গ্যাস, তাই এটা হচ্ছে আইডিয়াল প্রেশার বা আইডিয়াল গ্যাস প্রেশার। এখন এর ক্ষেত্রে কি হবে, এই কণাগুলো দেওয়ালের দিকে মুভ করছিল, এখন এই পেছন দিকে যে কণাগুলো আছে, এই পেছন দিকের কণাগুলো এর ওপরে কি করছে, এর ওপরে একটা প্রভাব বিস্তার করছে, আকর্ষণী প্রভাব বিস্তার করছে মনে করো। তো আকর্ষণী প্রভাব যদি থাকে, আমি একটা প্রভাবের সাপেক্ষেই বলছি, যদি আকর্ষণী প্রভাব থাকে তাহলে এই কণাগুলো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কণাগুলো যতটা জোরে গিয়ে দেওয়ালে বল প্রয়োগ করতে পারছিল, এই বাস্তব গ্যাসের কণাগুলো কি সেই পরিমাণ বল প্রয়োগ করতে পারবে? ডেফিনেটলি পারবে না। তার কারণ এরা মুভ করে দেওয়ালের দিকে যাচ্ছে, কিন্তু পেছন থেকে তাকে বাকি যে কণাগুলো আছে তারা টেনে ধরে রেখেছে বা পেছন থেকে ফোর্স অ্যাপ্লাই করছে যাতে সামনের দিকে এগোতে না পারে। এবার যেহেতু পেছন থেকে একটা ইন্টারমলিকিউলার ইনফ্লুয়েন্স ফিল করছে, তারা দেওয়ালে কম জোরে গিয়ে বল প্রয়োগ করছে। কম জোরে বল প্রয়োগ করবার জন্য একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান এর তুলনায় কম হবে। ক্ষেত্রফলটা মনে করো সমান, ক্ষেত্রফলটা সমান, দুটো কন্টেনার যে নেওয়া হয়েছে সেই দুটো সমান, ক্ষেত্রফলটা তাহলে সমান হলো, কিন্তু ফোর্স এখানে যতটা হচ্ছে এখানে ফোর্সের মান কম হবে, তার এখানে যে প্রেশারটা পাবো সেটা হবে রিয়েল প্রেশার। তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, PI ইজ গ্রেটার দ্যান PR। বোঝাতে পারছি? আবার বলছি শোনো, বাস্তব গ্যাসের কণাগুলোর মধ্যে পারস্পরিক একটা প্রভাব কাজ করছে, ফলে যে কণাগুলো দেওয়ালের দিকে মুভ করছে বা দেওয়ালের দিকে ছুটে যাচ্ছে ধাক্কা দেওয়ার জন্য বা বল প্রয়োগ করবার জন্য, ওই কণাগুলোর পেছন দিকে থাকা কণাগুলো তাদের কি করছে, তাদেরকে আটকে রাখতে চাইছে ফোর্স অ্যাপ্লাই করে। তো আটকে রাখার ফলে সেই কণাগুলো কি করছে, দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারতে পারছে না, তার থেকে কম জোরে গিয়ে ধাক্কা মারছে বা কম বল প্রয়োগ করছে। ফলে রিয়েল গ্যাস যে প্রেশারটা আমরা পাবো সেটা আদর্শ গ্যাসের প্রেশারের থেকে কম হবে। যদি কম হয় তাহলে রিয়েল গ্যাস প্রেশারকে আদর্শ গ্যাসের প্রেশারের সাথে সমান করতে গেলে কী করতে হবে, এর সাথে কিছু একটা চাপের অংশ যোগ করতে হবে, তাই তো? মানে এর সাথে যখন আমি মানে PR এর সাথে যদি আমরা X একটা কোয়ান্টিটি যোগ করি, X মানে হচ্ছে যে পরিমাণ চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম হচ্ছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো চাপ কম, তো কতটা কম সেটা মনে করো X,
সেই এক্স পরিমাণ তাহলে রিয়েল গ্যাসের চাপের সঙ্গে যোগ করলেই তবে সেটা আদর্শ গ্যাসের সাথে সমান হয়ে যাচ্ছে। আর ওই এক্সটাকেই আমরা কি হিসাবে লিখছি? ডেল্টা পি, যেটা আমি সমীকরণে প্রথমে দেখিয়েছি, ডেল্টা পি। সো দিস ডেল্টা পি ইজ কল্ড অ্যাডিশনাল প্রেশার, বা যেটাকে আমরা প্রেশার কারেকশন ফ্যাক্টর হিসাবে বলছিলাম। তাহলে লিখে রাখো, ডেল্টা পি যেটা হচ্ছে ডেল্টা পি, দিস ইজ কল্ড অ্যাডিশনাল প্রেশার। অ্যাডিশনাল প্রেশার, অ্যাডিশনাল মানে এই পরিমাণ প্রেশারকে রিয়েল গ্যাসের প্রেশারের সঙ্গে যোগ করতে পারলেই তবে আমরা ওই চাপটা আদর্শ গ্যাসের চাপের সাথে সমান করতে পারবো। তাহলে দেখো যে সমীকরণটা ওখানে আমরা কি করেছিলাম, পি আর প্লাস ডেল্টা পি করলেই তবে আমরা পি আই পাচ্ছি, এই কথাটাই আমি বারবার বলছি, তাই তো? তো এটা হয়ে গেল প্রেশারের কারেকশন। এবার আমি কি বলেছিলাম যে এই অ্যাডিশনাল প্রেশার বা প্রেশার কারেকশন ফ্যাক্টর যেটা, সে কি কি বিষয়ের ওপর নির্ভর করে। ডেল্টা পি ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। এক, নাম্বার অফ মোলস, আর দুই হচ্ছে ভলিউম অফ কন্টেইনার। যে পাত্রে আমি গ্যাসটা রাখবো সেই পাত্রের আয়তনের সাথে কিন্তু যেটা বলছিলাম সেই পাত্রের আয়তনের সাথে একটা সম্পর্কিত। এবার কিভাবে হচ্ছে সেটা আমি দেখাবো। তো তার আগে তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, এই দুটো ফ্যাক্টর কিভাবে রিলেট করছে ওই অ্যাডিশনাল প্রেশারটাকে আমি দেখাবো। আমি ওপরে দেখাচ্ছি, দেখো একটা ছবি আঁকছি। এই একটা বক্স আছে আর এই একটা বক্স আছে, দুটোর আয়তন কিন্তু আলাদা। মনে করো এখানে কিছু কণা রয়েছে, বাস্তব গ্যাসের কণা, রিয়েল গ্যাস নেওয়া আছে। শুধু এই কণাটাকে খেয়াল করো, এই কণাটাকে যে দেওয়ালের দিকে মুভ করছে, ওকে, এই দেওয়ালের দিকে মুভ করছে। তাহলে তার পেছনে থাকা কণাগুলো কি করবে? বল প্রয়োগ করছে। এই কণাগুলো এর ওপরে বল প্রয়োগ করছে, মনে করো একে পেছন থেকে টানছে। তাহলে এই কণাটা কম জোরে গিয়ে দেওয়ালে ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এখানে যত বেশি সংখ্যক কণা থাকবে, ধরো এখানে এখন কটা আছে? 5টা আছে। 5টার জায়গায় যদি আরও আমি কণা বাড়িয়ে দিই, তাহলে এরা সবাই মিলে এবার এই কণাটার ওপরে ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক কিনা বোঝো? এখানে যত বেশি সংখ্যক কণা থাকবে, সেই কণাগুলো যারা দেওয়ালের দিকে মুভ করছে, যে কণা ধাক্কা দেওয়ার জন্য, তাদেরকে বেশি পরিমাণে বল প্রয়োগের মাধ্যমে তার গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে ওই কণাগুলো কম জোরে গিয়ে দেওয়ালে ধাক্কা দেয়। এবার কম জোরে ধাক্কা মারলে, ভালো করে জিনিসটা বোঝো, এই কণাটা যত কম জোরে ধাক্কা মারবে, আমাকে অ্যাডিশনাল প্রেশারটা আরও বেশি, অ্যাডিশনাল প্রেশারের মানটা বেশি যোগ করতে হবে। একটু ভালো করে বোঝাই দেখো। ধরো প্রথমে 5টা কণা ছিল। 5টা কণা থাকলে এই কণাটা যে জোরে গিয়ে ধাক্কা মারছিল, তার ফলে
আদর্শ গ্যাসের চাপের মান যা হচ্ছিল তার সঙ্গে বাস্তব গ্যাসের চাপের মান যা হচ্ছিল তার থেকে কম হচ্ছে। আরেকটা জিনিস এইখানে তোমরা একটু কনসিডারেশন নাও, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। মনে করো একটা আইডিয়াল কন্ডিশনে আইডিয়াল চাপ হচ্ছে মনে করো 5 অ্যাটমসফিয়ার, এক্সাম্পল হিসাবে বলছি। এই কন্টেনারের কথা আমি বলছি না, আমি এইখানের কেসটা বোঝানোর জন্য তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করো একটা আইডিয়াল কন্ডিশনে গ্যাসের চাপ 5 atm। এবার একটা রিয়েল গ্যাস ছিল, ধরো রিয়েল গ্যাসটায় এরকম একটা কণা দেওয়ালে ধাক্কা মারার পর এরকম কন্ডিশনে, মানে তাকে পেছন থেকে মনে করো 5টা কণা টেনে রেখেছে, তা সত্ত্বেও এই কণাটা গিয়ে যখন দেওয়ালে ধাক্কা মারছে, দেওয়ালে ধাক্কা মারার পরে রিয়েল গ্যাস প্রেশার মনে করো এখানে আসছে 3.2 atm। 3.2 atm এই কণাটা দেওয়ালে ধাক্কা মারার পরে রিয়েল গ্যাস প্রেশারটা আসছে 3.2 atm। তাহলে কত পরিমাণ কম হচ্ছে? কম হচ্ছে 1.8 atm। তাহলে এইটাই হবে ডেল্টা পি, যেটা আমাকে এই প্রেশারের সাথে যোগ করতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই কন্ডিশনে রিয়েল গ্যাসের প্রেশার হচ্ছে 3.2 atm, অ্যাকচুয়াল কেস নয়, জাস্ট একটা উদাহরণ হিসাবে বলছি। 3.2 atm, আর তাহলে কম হচ্ছে কত? 1.8 atm, যেটাকে আমার ডেল্টা পি হিসাবে এর সঙ্গে যোগ করতে হবে, তবে গিয়ে আমরা টোটাল 5 atm পাবো অ্যাডিশনাল প্রেশার। এবারে মনে করো এখানে আমি যেটা বলছিলাম, আরও আমি 5টা কণা বাড়িয়ে দিচ্ছি। তখন এই কণাটা আগে যতটা জোরে মুভ করছিল বা দেওয়ালে ধাক্কা মারছিল, এখন তার থেকে আরও কম পরিমাণে ধাক্কা মারবে, মানে চাপের মান এখন 3.2 atm এর থেকে আরও কমে যাবে, মনে করো 2.4 atm হয়ে গেল। তখন এই অ্যাডিশনাল প্রেশারের মানটা তো আমাকে আরও বাড়াতে হবে, মানে যেই পরিমাণ চাপ আমি রিয়েল গ্যাসের চাপের সঙ্গে যোগ করে তাকে আদর্শ গ্যাসের সমান করব, তার মানটা তো বাড়াতে হবে। এখানে কত হবে? এটা হয়ে যাবে আবার 2.6 atm। তাহলে এই নাম্বার অফ মোলসের সাথে, নাম্বার অফ মোলস মানে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলসের সাথে ডেল্টা পি এর সম্পর্ক কী হবে? প্রপোর্শনাল। মানে যত কণার সংখ্যা বাড়বে তত অ্যাডিশনাল চাপটাও বেড়ে যাবে, মানে বেশি পরিমাণ চাপ আরও আমাকে বাস্তব গ্যাসের চাপের সাথে যোগ করতে হবে, তবে গিয়েই আমরা আদর্শ গ্যাসের সাথে সমান করতে পারবো। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে দেখো আরেকটা বিষয় কি আছে, ভলিউম। এখানে কন্টেনারের ভলিউম হচ্ছে এইটুকু। এখানে কন্টেনারের ভলিউমটা বেড়ে গেছে, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। কন্টেনারের ভলিউম বেড়ে গেল মানে ধরো এই কণাগুলো আরো দূরে দূরে ছড়িয়ে গেল, দূরে দূরে ছড়িয়ে গেল। এবার এই কণাটা গিয়ে দেওয়ালে ধাক্কা মারছে। এখন দূরে ছড়িয়ে গেলে ডিস্টেন্স, এই কণাগুলোর মধ্যে পারস্পরিক ডিস্টেন্স তো বেড়ে যাচ্ছে। এই কণাগুলো যারা আগে ক্লোজ ছিল, এখন এই কণাগুলোর মধ্যে পারস্পরিক ডিস্টেন্স তো কমে গেল। এই পারস্পরিক ডিস্টেন্স কমে যাওয়ার ফলে এই কণাটার ওপর এরা কম প্রভাব বিস্তার করছে, ফলে কণাটা জোরে গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারছে আগের অবস্থার থেকে। আবার বলছি, ভলিউম বেড়ে গেলে কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যাবে, ফলে যেই কণাগুলো দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছে তারা এই পেছন দিকে থাকা কণাগুলোর প্রভাব কম ফিল করবে, ফলে জোরে গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারবে। এবার জোরে গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারলে রিয়েল গ্যাসের চাপটা বেশিই হবে, তখন তার সাথে অ্যাডিশনাল চাপ কম যোগ করতে হবে, তবে গিয়ে আমরা বাস্তব গ্যাস, এই আদর্শ গ্যাসের চাপের সঙ্গে সমান করে নেব। তাহলে কি হলো, আয়তন যত বেড়ে যাবে তত রিয়েল গ্যাসের চাপটা বাড়ছে, কারণ কণাগুলো জোরে ধাক্কা মারতে পারছে। ফলে রিয়েল গ্যাসের চাপ বেশি হলে আদর্শ গ্যাসের চাপের মানটা কমে যাবে। আদর্শ গ্যাস বলছি না, রিয়েল গ্যাসের চাপ যদি বেশি হয় তার সঙ্গে অ্যাডিশনাল চাপ কম যোগ করতে হবে, তবে গিয়ে আমরা আদর্শ গ্যাসের চাপ পাবো। তাহলে আয়তনের সাথে একটা সম্পর্ক হলো কি, ডেল্টা পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, মানে ভলিউম বাড়লে অ্যাডিশনাল প্রেশার কম যোগ করতে হবে, এই একটা। তাহলে ওভারঅল জিনিসটা কি হচ্ছে, পি প্রপোর্শনাল টু এন বাই ভি।
ডেল্টা পি প্রপোর্শনাল টু 1n/v, তাই তো? এই দুটোকে যদি কম্বাইন করা হয় এটা হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই সমীকরণটার সাথে আরও একটা n/v টার্ম কিন্তু যোগ করতে, মানে মাল্টিপ্লাই করতে হবে, আরও একটা n/v মাল্টিপ্লাই করতে হবে। এবার তোমরা বলবে কেন? দেখো, এই বিষয়টা আমরা এই ব্যাকওয়ার্ড যে কণাগুলো আছে, মানে যে কণাটা দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছে তার পেছনে যে কণাগুলো আছে তার সাপেক্ষে বলছি, ভালো করে বোঝো। আমরা এই যে সমীকরণটা তৈরি করলাম, মানে এই p প্রপোর্শনাল টু n/v, এই ফার্স্ট যে n/vটা লিখেছি, এই ফার্স্ট n/vটা কাদের জন্য? এটা হচ্ছে ফর ব্যাক মলিকিউলস, মানে এই পেছন দিকের যে কণাগুলো আছে তাদের জন্য। মানে যত কণার সংখ্যা বেশি হবে তত অ্যাডিশনাল চাপ বেশি যোগ করতে হবে, যত আয়তন বেড়ে যাবে কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যাবে, ফলে চাপ বেশি প্রয়োগ করবে, তখন আয়তনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তো এটা আমরা শুধুমাত্রই পশ্চাৎ যে মলিকিউলগুলো আছে বা ব্যাক মলিকিউলস যেগুলো আছে তাদের সাপেক্ষে বলছি। কিন্তু যে দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে তাদের সাপেক্ষেও তো আমাকে ধরতে হবে। কিভাবে? ধরো এখানে আয়তনটা ছোট আছে, এবার একটা মলিকিউলের জায়গায় 5টা মলিকিউল একসঙ্গে দেওয়ালের দিকে এগোচ্ছে, তাহলে অ্যাডিশনাল চাপের মান, এবার 5টা মলিকিউল থাকলে তাকে কণাগুলো, অন্যান্য কণাগুলো তত বেশি বেশি করে টানছে, এই পেছনে থাকা মলিকিউল সবাইকে এবার টানছে, এবার সবাইকে টানলে এই 5টা মলিকিউল যে পরিমাণে ধাক্কা দিতে পারতো তার থেকে কম পরিমাণে ধাক্কা মারছে, কম পরিমাণে ধাক্কা মারার ফলে রিয়েল গ্যাসের চাপ কম হচ্ছে, ফলে তার সেখানে অ্যাডিশনাল চাপ আমাকে বেশি যোগ করতে হবে। তাহলে এই কণাগুলোর সাপেক্ষে যদি করি তাহলে আবার আমি এই সমীকরণটাই পাবো। আচ্ছা, আরও দেখো, এখানে যতটা এরিয়া ছিল, এখানে ফোর্স পার এরিয়া যা হবে, এখানে মনে করো ততগুলো মলিকিউলই এগোচ্ছে, এখানে টোটাল 5টা মলিকিউল এগোচ্ছে, এখানে মনে করো 5টা মলিকিউল এগোচ্ছে দেওয়ালের দিকে, কিন্তু এখানে তো এরিয়া বেড়ে গেল, এই 5টা মলিকিউল যা ফোর্স দিত এখানেও তো 5টা মলিকিউল সেই পরিমাণ ফোর্স দেবে, তাহলে এইখানে এরিয়াটা বেড়ে যাচ্ছে, ফোর্স কিন্তু সেম থাকছে প্রায়। এরিয়া বেড়ে যাওয়ার ফলে এখানে ফোর্স পার এরিয়াটা কমে গেল, ফোর্স পার এরিয়া কমে যাচ্ছে মানে প্রেশার কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, না সরি, হ্যাঁ এখানে কি হবে, এখানে ধরো 5টা মলিকিউল যে এগোচ্ছে আর এখানেও 5টা মলিকিউল এগোচ্ছিল, আরেকবার আমি রিপিট করছি বিষয়টা, এখানে 5টা মলিকিউল যেই ফোর্সে এগোচ্ছিল পেছন দিক থেকে মলিকিউলগুলো টেনে রাখার জন্য তার তুলনায় কম পরিমাণে চাপ প্রয়োগ করবে, এইখানে 5টা মলিকিউল যে ফোর্সে এগোচ্ছে পেছনে থাকা মলিকিউলগুলো কম পরিমাণে টেনে রাখছে, কারণ কি আয়তন বেড়ে যাওয়ার জন্য এই মলিকিউলগুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেছে। তাহলে এইখানটায় কি হচ্ছে দেখো, এখানে ফোর্স কিন্তু আগের থেকে, মানে এই অবস্থার থেকে এই অবস্থায় বেশি প্রয়োগ করতে পারবে। এবার বেশি ফোর্স প্রয়োগ করলে তাহলে কি হচ্ছে, আবার এই একই ঘটনা যে ফোর্স পার এরিয়া এর থেকে এখানে বেশি হবে, ফোর্স পার এরিয়া এখানে বেশি হবে, ফোর্স পার এরিয়া বেশি হলে রিয়েল গ্যাসের চাপটাও বেশি হবে, অতএব আয়তন বেড়ে যাওয়ার সাথে এই ডেল্টা পির সম্পর্কটা আবার এই রকম আমি দেখব। মানে যদি চাপ, রিয়েল গ্যাসের নিজস্ব চাপ যদি বেশি হয় তার সঙ্গে তাহলে অ্যাডিশনাল চাপ আর যোগ করতে কম হবে। ওই জন্য আমরা যেমন এই ফ্রন্ট মলিকিউলগুলোর সাপেক্ষে একটা সমীকরণ পাবো, ব্যাকওয়ার্ড মলিকিউলগুলোর সাপেক্ষেও আরেকটা সমীকরণ পাবো, তাই দুবার আমাকে n/v এই টার্মটা নিতে হবে। তাহলে আলটিমেটলি এখানে কি হয়ে গেল, ডেল্টা পি, এই সমীকরণটা যদি আমি একসঙ্গে করে লিখি তাহলে হচ্ছে দেখো ডেল্টা পি প্রপোর্শনাল টু n²/v²। খুব সিম্পল ব্যাপার, আমরা দুটো তরফ থেকে ভাবলাম, একটা এই ব্যাকওয়ার্ড মলিকিউলসের রেসপেক্টে ভাবলাম আর একবার এই ফ্রন্ট মলিকিউলসের রেসপেক্টে ভাবলাম যারা অ্যাকচুয়ালি দেওয়ালে গিয়ে স্ট্রাইক করছে। তাহলে আমরা অ্যাডিশনাল প্রেশারের যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোর সাপেক্ষে এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারি। এবার কি হচ্ছে,
ডেল্টা পি প্রপোর্শনাল সাইনের জায়গায় একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হচ্ছে, এ হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যাকে আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইটা হলো আমার অ্যাডিশনাল প্রেশারের রাশিমালা, অ্যাডিশনাল প্রেশার এর রাশিমালা। ওকে, জেনে রাখবে এখানে এ যে টার্মটা আছে, এ টার্মটা আমরা এতক্ষণ যা যা কিছু বললাম, দেখো মলিকিউলগুলোর মধ্যে পারস্পরিক অ্যাট্রাকটিভ ফোর্সের দরুন এই বিষয়গুলো ঘটছে দেখালাম। অতএব এ দ্বারা কি সিগনিফিকেন্স বা কি সিগনিফাই করা হয়? এই সিগনিফাইজ দ্য intermolecular attraction, intermolecular attraction between gas molecules, between gas molecules. Okay, এটা তোমরা মনে রাখবে। এবার এর আরেকটা সিগনিফিকেন্স আছে যেটা এই মুহূর্তে তোমরা হয়তো বুঝতে পারবে না। এর মানের সাহায্যে আমরা বলতে পারি যে যার এর মান যত বেশি হবে তার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তত বেশি হবে, আর তাকে লিকুইফাই করা যাবে তত সহজে। লিকুইফাই ক্যান বি লিকুইফাই ইজি, সহজে লিকুইফাই হয়ে যাবে সেই গ্যাস। কারণ আন্তরাণবিক আকর্ষণী বল যত বেশি হবে তাহলে গ্যাসের কণাগুলো খুব সহজে পরস্পরের কাছাকাছি চলে আসতে পারবে। কাছাকাছি চলে আসলে তারা গ্যাসীয় অবস্থায় থেকে কিসে চলে যাবে? তরল অবস্থায় চলে যাবে। তো সেই গ্যাসকে আমরা তত সহজে লিকুইফাই করে ফেলতে পারবো। এবার দেখো এই যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ আছে, এর একক কি? দেখো এ আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ডেল্টা পি ইন্টু এম স্কোয়ার বাই ভি স্কোয়ার, সরি ভি স্কোয়ার বাই এম স্কোয়ার, তাই তো? চাপের একক আমরা ধরো লিখছি এটিএম, ভলিউমের একক লিটার, তার স্কোয়ার আছে, এর মানে মোল, ইউনিট হচ্ছে মোল, মোলের স্কোয়ার। তাহলে এর ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। তো এটা হচ্ছে ইউনিট অফ এ, ইউনিট অফ এ, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, ইউনিট অফ এ। এটাই সাহায্যে কি করা হয়? ধরো চারটে গ্যাস এ বি সি ডি এরকম বলে দেওয়া থাকলো, একটা কোয়েশ্চেন বলছি আমি, তাদের প্রত্যেকের এর মান দেওয়া থাকলো। মনে করো একটাতে বলা থাকলো ধরো 1.67, ইউনিট এইটাই থাকবে। বি এর ক্ষেত্রে মনে করো বললো 2.35, সি এর ক্ষেত্রে মনে করো 4.30, আর ডি এর ক্ষেত্রে মনে করো 6.53। এই ভ্যালুগুলো বলা আছে। দিয়ে বললো যে এই চারজনই হচ্ছে গ্যাস, রিয়েল গ্যাস চারজনই। দিয়ে বললো যে এই চারজনের মধ্যে কোন গ্যাসটাকে সব থেকে সহজে তরলীকৃত করা যাবে, মানে লিকুইফাই করা যাবে, কোনটা হবে? দেখো যার ক্ষেত্রে এ এর মান বেশি, কারণ এ কি রিপ্রেজেন্ট করছে? এই রিপ্রেজেন্ট করছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন। তো যত আন্তরাণবিক আকর্ষণী বল কাজ করবে গ্যাসের অণুর মধ্যে তারা সহজে লিকুইফাই হয়ে যাবে। তাহলে এখানে ডি হবে ইজিলি লিকুইফায়াবল, সহজে তরলীকৃত হবে। আর যদি বলা হয় তরলে হওয়ার প্রবণতা কীরকম হবে, তাহলে ডি সব থেকে আগে, তারপরে হবে সি, তারপর হবে বি, তারপর হবে এ, এরকম ধরনের কোয়েশ্চেন পেতে পারে। তো এই ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে প্রেশারটাকে কারেক্টিফাই করা হলো,
প্রেশার কারেকশন করে দেখো আমরা যে রিয়েল গ্যাস এই প্রেশারের সাথে অ্যাডিশনাল প্রেশারকে যোগ করে তাকে আমরা আইডিয়াল প্রেশারের সাথে সমান করলাম, তাহলে আমরা এই এক্সপ্রেশনে লিখতে পারি PR প্লাস N স্কোয়ার A বাই V স্কোয়ার। এই এক্সপ্রেশনটা লিখতে পারি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্টেড প্রেশার। কারেক্টেড প্রেশার, এই সমীকরণটাই হচ্ছে কারেক্টেড প্রেশার। এরপর আমরা ভলিউমের কারেকশন দেখব। ভলিউমের কারেকশন দেখার পরেও ঠিক এরকম ধরনেরই একটা সমীকরণ আসবে। এবারে এই কারেক্টেড প্রেশার আর কারেক্টেড ভলিউমকে একসাথে করে আমরা একটা সমীকরণ তৈরি করব, যেটাকে আমরা অ্যাকচুয়াল ভ্যান ডার ওয়ালস সমীকরণ হিসাবে জানি। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই থাক। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভলিউম কারেকশন করা হয়েছিল। ভালো থেকো সবাই, আর এগুলো প্র্যাকটিস করতে থাকো। তোমরা বইতে দেখবে এক্সারসাইজে অনেক প্রবলেমস আছে, নিউমেরিক্যালস প্রচুর আছে, কারণ এখানে আমরা যে সমীকরণগুলো দেখালাম সেইগুলোর ওপর ভিত্তি করে অনেক নিউমেরিক্যালস করতে হয়। তো সেইগুলো প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো।